নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে রাখবো যে বড় খবরে, সিঙ্গল ডোজ ভ্যাকসিন ভারতে আনবে মডার্না। তৈরি ফাইজারও আগামী বছরই চলে আসতে পারে। দুই মার্কিন ফার্মা জায়ান্ট মডার্না ও ফাইজার ভারতে তাদের কোভিড ভ্যাকসিন আনতে ভীষণভাবে আগ্রহী। ফাইজার গত বছর ডিসেম্বর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মডার্না ভারতে তাদের RNA ভ্যাকসিন নিয়ে আসার জন্য কথাবার্তা বলছে। দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে একাধিক বিদেশি সংস্থার সঙ্গে কথা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের তৈরি ভ্যাকসিনের পাশাপাশি একাধিক বিদেশি ভ্যাকসিনেও ছাড়পত্র দেওয়া হবে। কোন কোন কোম্পানির ভ্যাকসিন দেশের বাজারে আসতে পারে সে নিয়ে গত সপ্তাহেই বৈঠক হয়েছে। জানা যাচ্ছে, মডার্না তাদের সিঙ্গল ডোজ ভ্যাকসিন দেশের বাজারে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে। শিপলা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কথাবার্তা চলছে মডার্নার। তাদের তৈরি সিঙ্গল শট ভ্যাকসিনের উৎপাদন ও বিতরণ করতে পারে শিপলা। অন্যদিকে 5 কোটি ভ্যাকসিনের ডোজ নিয়ে তৈরি আমেরিকার আরও এক ফার্মা জায়ান্ট ফাইজার। পরবর্তী খবর, সোনার গয়নার হলমার্কিং বাধ্যতামূলক, বাড়ানো হলো সময়সীমা। সোমবার সোনার গয়নার জন্য হলমার্কিং ব্যবস্থা বাধ্যতামূলকভাবে প্রয়োগের সময়সীমা বাড়ালো কেন্দ্র। সোমবার থেকে আরও 15 দিনের মধ্যে মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েলের সভাপতিত্বে বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি লক্ষণীয় যে 2019 সালের নভেম্বরে সরকার ঘোষণা করেছিলেন যে 2021 সালের 15 জানুয়ারি থেকে সোনার গয়নার হলমার্কিং বাধ্যতামূলক হবে। তবে জুয়েলার্সরা মহামারীর কারণে সময় বাড়ানোর দাবির পরে এটি 4 মাসের আরও সময়সীমা বাড়ানো হয়েছিল। তবে বলে রাখা দরকার, সোনার হলমার্কিং এই ধাতুর বিশুদ্ধতা প্রমাণ করে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কোভিড মহামারীকে বিবেচনা করে সরকার এটিকে বাস্তবায়নের জন্য এবং এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে আরও বেশি সময় দেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষের অনুরোধ গ্রহণ করেছে। এই উপলক্ষে মন্ত্রী বলেছেন, ভারতের সোনার গয়না বিশ্বের সেরা মানের হওয়া উচিত, আর সেই ক্ষেত্রে হলমার্কিং এক প্রয়োজনীয় পদক্ষেপ। পরবর্তী খবর, কেন্দ্রের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের মহামারী, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। আগেই কেন্দ্রের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল রাজ্যগুলিকে। সেই আর্জি মেনেই অবশেষে পশ্চিমবঙ্গ ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা ঘোষণা করা হয়েছে। এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে নোটিফাইবল ডিজিজ বলে চিহ্নিত করা হবে রাজ্যে। সে কারণেও এই রোগের চিকিৎসার গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছে। এদিকে মহামারী একাধিক রাজ্যে, করোনার মাঝে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে দেশে। ক্রমশ বাড়ছে এই রোগীর সংখ্যা। ভয়ঙ্কর ঘাতক এই রোগ পরিস্থিতি বিবেচনা করে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার জন্য রাজ্যগুলির কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্র। সেই আর্জি মেনে একাধিক রাজ্য ইতিমধ্যেই মহামারী ঘোষণা করেছে। মহামারী আইনের আওতায় এনে এই রোগের চিকিৎসা করা হচ্ছে। কোন কোন রাজ্যে মহামারী ছড়িয়েছে? অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে। মহামারী আইনের আওতায় এনে সেই সব রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা চলছে। যদিও রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিতের সংখ্যা সর্বাধিক, সেখানে ওষুধ সংকটও তৈরি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও মহামারী ঘোষণা। পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে নোটিফাইবল ডিজিজ হিসেবে বিবেচনা করা হবে। চিকিৎসার ক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট গাইডলাইন। রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল চিকিৎসককে এই গাইডলাইন মেনেই এই রোগের চিকিৎসা করতে হবে। যেখানে রোগ চিহ্নিত হয়েছে তা জেলা স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে। রোগীর পরিচয় এবং কী ধরনের চিকিৎসা করা হচ্ছে তাও জানাতে হবে। এদিকে রাজ্যে আক্রান্ত একাধিক। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে একাধিক রোগীর সন্ধানও মিলেছে। প্রায় 15 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণও মিলেছে। SSKM, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগ নির্ণয়, চিকিৎসা এবং গবেষণার কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়াও একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হবে। পরবর্তী বড় খবর, নয়া নির্দেশিকা অসাংবিধানিক, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হোয়াটসঅ্যাপ। কেন্দ্রের নয়া নিয়মাবলীকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম কেন্দ্রের নয়া নির্দেশিকাকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে। মামলার আবেদনে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, 2017 সালের বিচারপতি KS পুট্টস্বামী বনাম ভারত সরকারের মামলায় এই যুক্তিটি উপস্থাপন করছে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আওতাভুক্ত ট্রেসিবিলিটি বিধানটি অসাংবিধানিক এবং মানুষের গোপনীয়তার মৌলিক অধিকারের বিরুদ্ধে। এটি না মানার জন্য সংস্থার কর্মীদের অপরাধমূলক দায়বদ্ধতা প্রতিরোধের পাশাপাশি ট্রেসিবিলিটিকে অসাংবিধানিক ঘোষণা করতে এবং কার্যকর করা থেকে বিরত রাখতে প্রার্থনা করেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে ট্রেসিবিলিটিটি এন্ড টু এন্ড এনক্রিপশন ধারণার বিরোধী এবং এই পদ্ধতি অন্যদেরকে মেসেজটি প্রথম পাঠিয়েছিল তা জানা থেকে বিরত রাখে। হোয়াটসঅ্যাপের মতো ট্রেসিবিলিটি বেসরকারি সংস্থাগুলিকে কেবল আইনি প্রয়োগকারী সংস্থাগুলির প্রয়োজনীয়তার জন্য প্রতিদিন কয়েক বিলিয়ন মেসেজের ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে বাধ্য করবে, যা খুবই সময় সাপেক্ষ ও অযৌক্তিক।
পরবর্তী বড় খবর, করোনায় মৃত কর্মীর পরিবারকে 60 বছর পর্যন্ত বেতন দেবে টাটা। করোনার জেরে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। এই মহামারীর কারণে কোনো পরিবার তার উপার্জনকারী সন্তানকে হারাচ্ছে, আবার কোনো সন্তানের মাথার উপর থেকে উঠে যাচ্ছে পিতা মাতার হাত। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বড় ঘোষণা করল টাটা স্টিল। টাটা স্টিল ঘোষণা করেছে, করোনায় তাদের সংস্থার কোনো কর্মীর মৃত্যু হলে ওই কর্মীর অবসর গ্রহণের বয়স পর্যন্ত পুরো বেতন পাবে পরিবার। এছাড়া মৃত কর্মীর সন্তানদের পড়াশোনার পুরো ব্যবস্থা করবে টাটা স্টিল। পাশাপাশি এই পরিবারগুলিকে যাবতীয় চিকিৎসা ও থাকার সুবিধাও দেবে কোম্পানি। টাটা স্টিল ম্যানেজমেন্টের বক্তব্য, করোনা সংকটে কর্মীদের ভবিষ্যৎ উন্নত করতে কোম্পানি সমস্ত রকমভাবে চেষ্টা চালাচ্ছে। করোনাকালীন সময়ে বিশেষ সুবিধা তো আছেই, এছাড়া ডিউটি চলাকালীন কোনো শ্রমিকের মৃত্যু হলে তার সন্তানদের স্নাতক পর্যন্ত লেখাপড়ার সমস্ত খরচ বহন করবে টাটা স্টিল। উল্লেখ্য বিষয়, সরকারি কর্মচারীদের মৃত্যুর পরে তাদের পরিবার পেনশনের সুবিধা পায়, কিন্তু বেসরকারি খাতের কর্মীদের জন্য এমন কিছুই বরাদ্দ থাকে না। তবে করোনার কঠিন সময় টাটা স্টিল সহ একাধিক কোম্পানি যেভাবে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এদিকে কোভিডের ভয়াবহতায় বিভিন্ন রাজ্য অনাথ শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার কথা ঘোষণা করেছে। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কোভিডে যেসব শিশুরা তাদের বাবা মাকে হারিয়েছে প্রতি মাসে তাদের 2,500 টাকা দেবে রাজ্য সরকার। যতদিন না 25 বছর বয়স হচ্ছে ততদিন এই অনুদান মিলবে বলেই জানানো হয়েছে। এদিন অরবিন্দ কেজরিওয়াল আরও জানিয়েছেন, রাজ্যের সমস্ত অনাথ শিশুর জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছে সরকার। এদিকে মধ্যপ্রদেশ সরকারও বাবা মা হারা শিশুদের জন্য পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছে। পাশাপাশি করোনা বিধ্বস্ত পরিবারগুলোকে 5,000 টাকার পেনশনও ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। পরবর্তী বড় খবর, নির্মূল পূর্বাভাসে ওস্তাদ, পারেন ঘূর্ণিঝড়কে বশ করতেও। ইনি ভারতের সাইক্লোন ম্যান। প্রবল গতিতে ধেয়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস, আর সেই সূত্রেই ফের আলোচনায় উঠে এসেছে তার নাম। তিনি নাকি নির্ভুলভাবে তিনি বলে দিতে পারেন যে কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ। অনেকেই বলে থাকেন ঘূর্ণিঝড়কে বশ করার মতন ক্ষমতা রয়েছে তার। সেই 2008 সাল থেকে ঘূর্ণিঝড় নিয়ে তার পূর্বাভাস কখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। তার আগাম পূর্বাভাসের কারণেই সতর্কতা গ্রহণ করতে পেরেছে ঘূর্ণিঝড় কবলিত রাজ্যগুলি, যার ফলে বেঁচে গিয়েছে বহু মানুষের প্রাণ। ইনি হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। গোটা দেশ তাকে সাইক্লোন ম্যান বলেই চেনে। 1971 সালে যখন প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উড়িষ্যায়, তখন 6 বছরের এক শিশু চোখের সামনে সব ধ্বংস হয়ে যেতে দেখেছিল। সেদিনই সে পণ করেছিল ঝড়ের আগাম পূর্বাভাস বলে দিয়ে মানুষের প্রাণ বাঁচাবেন তিনি। বাস্তবে করেছেনও তাই। আবহাওয়া বিজ্ঞান যেন মৃত্যুঞ্জয় বাবুর একেবারে বা হাতের খেল। ফাইলিন, হুদুদ, তিতলি, মেকুনু, ফনি ইত্যাদি ঘূর্ণিঝড়গুলির ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক পূর্বাভাস দিয়ে তিনি যে কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন তার ইয়াত্তা নেই। গত বছর তার দেওয়া আমফান ঘূর্ণিঝড়ের সঠিক পূর্বাভাস এবং ঝড়ের গতি প্রকৃতি নির্ধারণের ফলেও ঝড় মোকাবিলায় আগাম সতর্ক হওয়া গিয়েছিল। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে প্রশংসিত হয়েছেন সাইক্লোন ম্যান মৃত্যুঞ্জয় বাবু। মৃত্যুঞ্জয় মহাপাত্রের কর্মজীবন শুরু পুনের আবহাওয়া অফিস থেকে। এরপর উড়িষ্যার বালাসোরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কিছুকাল কাজ করেন তিনি। 2008 সাল থেকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের আঞ্চলিক শাখার প্রধান হিসেবে তিনি নিযুক্ত হন। আর এই পদে বসার পর থেকে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে নির্ভুল আপডেট দিয়ে আসছেন তিনি। 2019 সালের অগাস্ট মাস থেকে আগামী 5 বছরের জন্য ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মৃত্যুঞ্জয় বাবু। অন্যদিকে তিনি 2013 সালে WMO এর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী বড় খবর, মিলবে মাসে মাসে টাকা। মন্ত্রিসভার বৈঠকে 3টি বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রতিটি দলই ইস্তাহারে নিজেদের প্রতিশ্রুতি প্রকাশ করে থাকে। মুখ্যমন্ত্রী বলেন, দলীয় ইস্তাহারে বলা হয়েছিল ক্ষমতা এলে প্রতিটি পরিবারে একজন মহিলাকে মাসে 500 টাকা ও তপশিলি জাতি উপজাতি পরিবারের মহিলাদের মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। অপরটি হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেওয়া হবে। খুব কম সুদে এই টাকা শোধ করতে হবে তাদের। আজ এই দুটি বিষয়ে মন্ত্রিসভায় পাশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই 3টি প্রকল্প চালু করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মুখ্য সচিব এই টাস্ক ফোর্সের মাথায় থাকবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পগুলি চালু করতে কিছুটা সময় লাগবে, তবে সরকার গঠনের 1 মাসের মধ্যেই এই প্রকল্পগুলি কার্যকর করতে মন্ত্রিসভা বৈঠকে তা পাশ করা হয়েছে। তিনি জানান, মুখ্য সচিবের নেতৃত্বে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, মহিলা ও নারী সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া কলকাতা পুলিশে 2,500 লোক নেওয়া হবে বলে জানান তিনি। সেটিও মন্ত্রিসভায় পাশ করা হয়েছে গতকাল।